একটা বেশ কঠিন প্রশ্ন দিয়ে আজকের আলোচনাটা শুরু করা যাক। একসময়ের গোলামি চুক্তি কি এখনকার নবাবী চুক্তির চেয়ে দেশের জন্য বেশি লাভজনক ছিল? এই বিস্ফোরক প্রশ্নটাই কিন্তু বাংলাদেশের দুটি ভিন্ন সময়ের আন্তর্জাতিক চুক্তিকে নতুন করে ভাবতে বাধ্য করছে। গোলামি চুক্তি আর নবাবী চুক্তি, এই দুটো শব্দ কিন্তু শুধু শব্দ নয়, এগুলো আসলে দুটো ভিন্ন সময়ের দুটো ভিন্ন রাজনৈতিক দর্শনকে তুলে ধরে। চলুন একটু গভীরে গিয়ে দেখি এই শব্দগুলোর আড়ালে ঠিক কী লুকিয়ে আছে। তো আলোচনাটা শুরুই হচ্ছে বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘদিন ধরে চলে আসা একটা ধারণা নিয়ে, যা দেশের বৈদেশিক চুক্তিগুলোকে দুটো ভাগে ভাগ করে ফেলেছে। একদিকে গোলামি, অন্যদিকে রাজকীয় বা নবাবী। একটা লম্বা সময় ধরে প্রায় বছর 15 একটা ধারণা কিন্তু বেশ জনপ্রিয় ছিল, আর তা হলো আগের সরকার ভারতের সাথে গোলামি চুক্তি করে দেশটাকে একরকম বিক্রি করে দিচ্ছে। মজার ব্যাপার হলো এই আলোচনার বক্তা নিজেও বলছেন যে একসময় তিনিও এ ধারণা প্রচারে বেশ সক্রিয় ছিলেন। কিন্তু দেখুন, পরিস্থিতি এখন বদলে গেছে। এখন সেই বক্তাই তার আগের অবস্থান থেকে পুরোপুরি সরে আসছেন আর সব কিছু নতুন করে বিশ্লেষণ করছেন। আর এই পর্যালোচনার শুরুটা হচ্ছে আমাদের দেশের ইতিহাসের খুব গুরুত্বপূর্ণ কিছু চুক্তি দিয়ে। এই যে সমালোচনার কথা বলা হচ্ছে, সেটার প্রেক্ষাপট বুঝতে হলে আমাদের একটু পেছনে তাকাতে হবে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের করা দুটো ঐতিহাসিক চুক্তির দিকে। এই দুটি চুক্তিকেই সফল কূটনীতির সেরা উদাহরণ হিসেবে দেখানো হয়েছে, যা বাংলাদেশের জন্য অনেক বড় লাভ বয়ে এনেছিল। আর ঠিক এখানেই কিন্তু পুরো বিতর্কের মোড় ঘুরে যায়। বক্তা এই দুটো সফল চুক্তিকে একটা মানদণ্ড হিসেবে দাঁড় করাচ্ছেন, প্রশ্ন তুলছেন, যদি এগুলো দেশের জন্য ভালো চুক্তি হয়, তাহলে এর পরের চুক্তিগুলোকে কেন গোলামি তকমা দেওয়া হলো? তখনকার কূটনীতিটা কেমন ছিল তার একটা ছোট্ট কিন্তু দারুণ উদাহরণ আছে। দেখুন, কোনো রাগঠাক না করে বঙ্গবন্ধু সরাসরি ইন্দিরা গান্ধীকে বলছেন, বোন, আমার পানি চাই। এই যে ব্যক্তিগত আবেদনের মাধ্যমে জাতীয় স্বার্থ আদায় করে আনা, এটাই ছিল তখনকার স্টাইল। এর পরের যুক্তিটা কিন্তু আরও ইন্টারেস্টিং। বক্তা বলছেন, আচ্ছা, যে চুক্তিগুলোকে গোলামি বলে এতদিন প্রচার করা হলো, চলুন দেখি সেগুলো যখন বন্ধ হয়ে গেল তখন আসলে কি ঘটল। মানে রাজনৈতিক কথার বাইরে দেশের অর্থনীতিতে এর আসল প্রভাবটা কী ছিল। এই যেমন ধরুন, গত 14 মাসে ভারতের ভেতর দিয়ে পণ্য পরিবহনের এই গুরুত্বপূর্ণ চুক্তিগুলো বন্ধ ছিল। রাস্তা, রেল, সমুদ্র বন্দর, এমনকি বিমানবন্দরের ব্যবহারও। তো এর ফলে কি হলো? আর এর ফলে যা হলো সেটাই চমকে দেওয়ার মতো। এই আলোচনার মূল যুক্তিটাই হলো, চুক্তিগুলো স্থগিত হওয়ার পরেই তথাকথিত গোলামি চুক্তির আসল মূল্যটা বোঝা গেল। মানে হারানোর পরেই যেন এর গুরুত্বটা সামনে এলো। কিভাবে? দেখুন, ট্রান্সশিপমেন্টে হাজার হাজার কোটি টাকার সাশ্রয় বন্ধ হয়ে গেল। আমদানিকারকদের খরচ বেড়ে গেল 3 থেকে 5 গুণ। নেপাল, ভুটান থেকে পণ্য আনার রাস্তাও বন্ধ। আর সবচেয়ে বড় ধাক্কাটা খেল আমাদের গার্মেন্টস শিল্প। শুধু একটা খাতের কথা যদি বলি, গার্মেন্টস খাত, সেখানে ক্ষতির পরিমাণটা শুনলে অবাক হতে হয়, প্রায় 1000 কোটি টাকার বেশি। শুধু ভারতীয় বিমানবন্দর ব্যবহার করে কার্গো পাঠানোর সুবিধাটা না থাকার কারণে এই বিপুল অঙ্কের টাকা ক্ষতি হয়েছে। বেশ, তাহলে গোলামি চুক্তির যদি এত অর্থনৈতিক সুবিধা থাকে, তাহলে এখনকার চুক্তিগুলো নিয়ে এত উদ্বেগ কেন, যেগুলোকে নবাবী চুক্তি বলা হচ্ছে? চলুন এবার সেই দিকটা একটু দেখি। তো এই নবাবী চুক্তি আসলে কি? বক্তার মতে এখানকার মূল পার্থক্যটাই হলো, এই চুক্তিগুলো আর সরকার টু সরকার হচ্ছে না, বরং হচ্ছে বাংলাদেশ সরকার আর বিদেশি প্রাইভেট কোম্পানির মধ্যে। আর এতেই কিন্তু স্বচ্ছতা আর জবাবদিহিতার একটা বড় প্রশ্ন চলে আসে। এখানে 3টা বড় উদাহরণ টানা হয়েছে। যেমন চট্টগ্রাম বন্দরের টার্মিনালগুলো বিভিন্ন প্রাইভেট কোম্পানিকে দেয়া হচ্ছে, যেখানে স্বচ্ছতার অভাবের কথা বলা হচ্ছে। একটা নতুন বন্দর প্রকল্প একটা ড্যানিশ কোম্পানিকে 30 বছরের জন্য লিজ দেয়া হয়েছে, কিন্তু তার শর্তগুলো কি তা পরিষ্কার নয়। এমনকি ঢাকা বিমানবন্দরের মতো একটা কৌশলগত জায়গার দায়িত্ব বিদেশিদের হাতে যাচ্ছে। এই নতুন ধরনের চুক্তির ফল কি আমরা এর মধ্যেই পেতে শুরু করেছি? বক্তার মতে হ্যাঁ, এবং সেটার প্রভাব সরাসরি পড়েছে দেশের প্রধান সমুদ্র বন্দরে।
চট্টগ্রাম বন্দরে হ্যান্ডেলিং খরচ বেড়েছে ৪১%। ভাবা যায়? আর সবচেয়ে অবাক করা ব্যাপার হলো এই খরচটা বেড়েছে নতুন বিদেশি অপারেটররা পুরোপুরি কাজ শুরু করার আগেই। তো সব মিলিয়ে উদ্বেগটা কোথায়? উদ্বেগটা হলো এই অস্বচ্ছ চুক্তিগুলোর আড়ালে লুকিয়ে থাকা অজানা কমিশন, ভবিষ্যতে খরচ আরও বেড়ে যাওয়ার ভয় আর দুর্নীতির আশঙ্কা নিয়ে। এই অস্বচ্ছতাকেই নবাবী যুগের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হিসেবে দেখা হচ্ছে। তাহলে শেষ পর্যন্ত প্রশ্নটা কোথায় এসে দাঁড়ায়? এই দুই ধারার চুক্তির চূড়ান্ত ফলাফলটা কি হতে পারে? সবশেষে পুরো ব্যাপারটা কিন্তু দেশের সার্বভৌমত্বের প্রশ্নের সাথেই জড়িয়ে যায়। এখানে একটা খুবই মারাত্মক আশঙ্কার কথা বলা হয়েছে। বলা হচ্ছে এই নবাবী যুগের ইতিহাস হয়তো বিদেশিদের হাতে লেখা হবে। এর মানে কি? এর মানে হলো দেশের নীতি নির্ধারণে স্থানীয় কর্তৃত্ব হারিয়ে ফেলার একটা ইঙ্গিত। এই বিশ্লেষণটা কোনো উপসংহার দিয়ে শেষ হয় না, শেষ হয় একটা মর্মস্পর্শী প্রার্থনা দিয়ে। এই প্রার্থনাটা আসলে আমাদের সবার সামনে একটা বড় প্রশ্ন রেখে যায়। একটা দেশের আসল সার্বভৌমত্ব আসলে কিসে? মুখের বলা বড় বড় কথায়, নাকি দেশের অর্থনৈতিক বাস্তবতায়?